বলি ফয়েজ আহমদ, মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছতে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এর আগে প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। এই কথাগুলো হয়েছে, তাই তো? আপনি নিজেও জানেন অবশ্যই। মানবিক করিডোর নিয়ে আলোচনা হয়নি, তবে জাতিসংঘের নেতৃত্বে রাখাইন মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত। সরকার যে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত, এই যে প্রস্তুত তারা বলছে, এটা আসলে কার সঙ্গে আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে? দেখুন, আপনি এখানে একটু ভাঙেন। আপনি যে আলাপটা করছেন সেখানে হচ্ছে যে মানবিক করিডোর নিয়ে সরকারের সঙ্গে ইউএন এর কোনো আলোচনা হয়নি, চ্যানেল নিয়ে আলোচনা হয়েছে। চ্যানেল নিয়ে আলোচনা হচ্ছে যে ইউএন যদি সে জায়গায় সহযোগিতা পৌঁছাতে চায় সেক্ষেত্রে বাংলাদেশ তার লজিস্টিক সাপোর্টটা দিবে কিনা। সেক্ষেত্রে বাংলাদেশ নীতিগতভাবে এই জায়গায় অবস্থান হচ্ছে যে আমার প্রতিবেশী যদি মরতে থাকে, শুধু মরার তো নয়, শুধু মানবিক বিষয় না, আমার জন্য একটা পটেনশিয়াল রিস্ক তৈরি হচ্ছে। সেখানে মানুষ ক্ষুধার কারণে যদি আবার এই সেই সীমান্ত ভেঙে এপারে আসতে শুরু করে, ক্ষুধার কারণে করিডোর এখন যে নাই, আসছে না ফয়েজ আহমদ, এখন কি আশা বন্ধ আছে? আপনি কি সেটা আমাকে একটা প্রশ্ন হিসেবে রাখছেন কিনা, তাহলে আমাকে বলার সুযোগ দিতে হবে। জি অবশ্যই। এখন যে আসছে না, আপনি যেটা বলছেন আসছে, মিয়ানমার মানে আমাদের সীমান্তের ওপারে একটি যুদ্ধাবস্থা রয়েছে, এটা আপনি জানেন। আরাকান আর্মির সঙ্গে সেখানকার মিয়ানমারের জান্তা সরকারের ব্যাপক সংঘাত সহিংসতা, ব্যাপক, এটা খুব কঠিন আকার ধারণ করেছিল 2023 সালের নভেম্বরে। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের জুন পর্যন্ত সময়ে বাংলাদেশে কমপক্ষে 70,000 রোহিঙ্গা সেখানে প্রবেশ করেছিল। সেই সময়কার সরকার সেটাকে অফিসিয়ালি স্বীকার করেনি, তারা সর্বোচ্চ 30,000 পর্যন্ত স্বীকার করেছে। এর পরবর্তীতে আপনি যখন জুলাই এবং আগস্টের আন্দোলন হয়, সেই সময় সীমান্ত থেকে সীমান্তরক্ষী যে বাহিনী, তাদেরকে তুলে নিয়ে আসা হয় নিরস্ত্র মানুষকে হত্যা করার জন্য। এখানে আন্দোলন দমনের জন্য সেই রক্ষীদেরকেও নিয়ে আসা হয়, সীমান্ত রক্ষীদেরকেও। সেখানে এক ধরনের বর্ডারটা আমাদের অনেকটা ওপেন হয়ে যায়। সেই সুযোগটা সেখানকার মানুষজন নিয়েছিল এই যুদ্ধ পরিস্থিতিতে। তার পরবর্তীতেও সেখানে কিছু কিছু মানুষ নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিনিয়ত এখানে প্রবেশ করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা হচ্ছে। এই সংখ্যাটা যদি আপনি বলি আপনাকে, সেক্ষেত্রে 2023 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় 1,13,000 বা 30,000 এরকম একটা সংখ্যা এসে পৌঁছেছে। সেটা এই সংকটটা আমাদের আছেই সেখানে, কিন্তু এর মধ্যেও সেটা শুধু রোহিঙ্গা, আপনি খেয়াল করুন, শুধু রোহিঙ্গা, সেটা রোহিঙ্গা ছাড়াও তো ওই অঞ্চলে অন্যান্য জাতিগোষ্ঠী মানুষ আছে, তারাও যখন ক্ষুধায় যখন মরতে থাকবে তখন তারাও আশ্রয় খুঁজবে। সুতরাং আমাদের জন্য ওভারঅল একটা পোটেনশিয়াল রিস্ক তৈরি হচ্ছে। রিস্কটা কি? আমরা এই বোঝা তো নিতে পারছি না, এটা আমাদের জন্য সিরিয়াস বার্ডেন। আবার আমরা জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গা প্রত্যার্পণ থেকে শুরু করে নানান ইস্যুতে আমরা কাজ করছি। জাতিসংঘ যখন একটা প্রস্তাব নিয়ে সামনে আসবে, সেটা নিয়ে তো আমাদেরকে আলোচনা করতেই হবে। সেই আলোচনায় একটা জায়গা, যেটা আমি শুরুতে আপনাকে বলেছি, একটা জায়গা কোনো অর্থেই, কোনো বিবেচনাতেই আমাদের ন্যাশনাল সিকিউরিটি বলেন বা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন বলেন, সেখানে কম্প্রোমাইজের কোনো প্রশ্ন নাই। সেই জায়গায় রাজনৈতিক দলগুলির যে কনসার্ন, সেই কনসার্নকে আমরা ইতিবাচকভাবেই দেখি। জি, এই যে করিডোর আর চ্যানেলের মধ্যে তফাৎ, একটা তফাৎ ক্রিয়েটের চেষ্টা দেখছি, মানে করিডোর এক জিনিস, তফাৎ এক জিনিস। এই মানে বিষয়টাকে এমন যে অন্তর্বর্তী সরকার করিডোর দিবে না কিন্তু পার্লামেন্ট ছাড়াই চ্যানেল দিয়ে দিবে, বিষয়টা এইরকম কিনা? কেননা বাংলাদেশ থেকে মিয়ানমারে করিডোর বলেন বা চ্যানেল বলেন, সেটা ছাড়াও তো নৌপথেও তো রাখাইন রাজ্যে মানবিক সহায়তা দেওয়া সম্ভব। এখানে আলোচনাটা হচ্ছে প্রক্সিমিটির জায়গাটা। প্রক্সিমিটির জায়গা আপনি যদি বিবেচনা করেন, তাহলে আমাদের সবচেয়ে ভূখণ্ড দিয়ে যদি আমরা বিবেচনা, আমাদের সবচেয়ে কাছে এখন যে সময়টা ফেমিন এখানে হওয়ার সম্ভাবনা আছে, সেই সময় সবচেয়ে বড় প্রশ্ন কি? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখানে মিয়ানমারের যে অফিসিয়াল সরকার আছে, সেখানে এই প্রাতিষ্ঠানিক সরকারের সম্মত হতে হবে এবং বাংলাদেশ সম্মত হতে হবে, তারপরেই কিন্তু এই আলোচনাটা আসবে আমরা সেখানে যাবে কি যাবে না। আর সেটা যদি যায়, তখন যদি নৌপথ হয়ে আসতে হয়, তখন নৌপথের তাদের যে বন্দর সেটা কি অবস্থায় আছে, সেটা যুদ্ধ পরিস্থিতি, সেটা আপনিও জানেন। সুতরাং আমাদের এখানে একটা জিনিস, এটা নিয়ে অনেক আলোচনা হওয়া দরকার, হতে পারে, হচ্ছে। এই কনসার্নটা খুব ইতিবাচক, কারণ আপনি সরকার যে জায়গাটায় কাজ করছে, সরকার মনে করছে যে এখন পর্যন্ত আমাদের আলোচনার যে পরিসর এটা নিয়ে, সেই পরিসরে বৃহৎ আলাপের কোনো জায়গা নেই, কারণ আমরা এখনো কনক্রিট কোনো প্রস্তাব পাইনি কিভাবে করতে চায়, সেখানে যদি মানবিক সহায়তা পৌঁছায় সেই সহযোগিতা কার মাধ্যমে তারা দিবে, তারা ইউএন কি মিয়ানমার সরকারকে সম্মত করতে পেরেছে কিনা, এই বিষয়গুলি আলোচনা হওয়ার পরেই কিন্তু মূল আলোচনা করতে হবে। আমি কোনো আসলে যুক্তি দেখাতে পারবো না, কিন্তু হাওয়ায় একটা কথা ভাসে যে এই সরকার যদি কোনোভাবে একটা করিডোর দেয়, সেটা তো আসলে রাখাইন আর্মির সাথে
মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে করিডোরটা দেওয়া হবে, কারণ মিয়ানমার গভর্নমেন্ট খুব স্বাভাবিকভাবে এই করিডোরের পক্ষে কখনোই থাকার কথা না। রাখাইন আরাকান আর্মির সঙ্গে যদি এই সরকারের কোনো একটা সমঝোতা হয় এবং মিয়ানমার যদি এই সরকারের বিরুদ্ধে গিয়ে এই করিডোর পথে কোনো একটা সমস্যার সৃষ্টি হয়, তাহলে এই সরকারের আরো অনেক দিন থাকার একটা সুযোগ আছে। আনন্দের ব্যাপার। জি দেখুন, কাজটা করবে কে? জাতিসংঘ। আপনাকে একদম বেসিকটা বুঝতে হবে যে জাতিসংঘ কোনো আনঅফিসিয়াল অথরিটির সঙ্গে কাজ করে না। জাতিসংঘ কাজ করতে হলে বাংলাদেশ সরকারের সঙ্গে এবং মিয়ানমারের সরকারের সঙ্গে কাজ করতে হবে। সুতরাং এই জায়গাটা পরিষ্কার, এখানে অন্য কারোর সঙ্গে আলাপ আলোচনা করে করিডোর দিয়ে দেওয়ার সুযোগ নেই। আসলে জাতিসংঘের কাছ থেকে সেই সুযোগটা নেই। আমরা চাই বা আরাকান আর্মি চাক, এর কোনো এই আলোচনায় আসতে পারে না। নন স্টেট কোনো পার্টির সঙ্গে জাতিসংঘ কাজ করে না, এই সুযোগ নেই। জি, কিন্তু নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজকে বলেছেন যে প্রতিবেশী যেই হোক তার সাথে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা দরকার। এখন আমাদের প্রতিবেশী আরাকান আর্মিকে আমরা প্রতিবেশী ভাবা শুরু করেছি। আরাকান আর্মি আমাদের প্রতিবেশী মানে কি? আপনি দেখুন, মিয়ানমারের যে যুদ্ধ পরিস্থিতি, সেখানে অলমোস্ট আপনার 70 থেকে 90% অলরেডি আরাকান আর্মির দখলে। আর বিশেষ করে যে রাখাইন অঞ্চল নিয়ে কথাবার্তা হচ্ছে, সেই রাখাইন অঞ্চল কমপ্লিটলি আরাকান আর্মির দখলে। সেখানে আপনি আমার সীমান্তের জায়গা পাশেই ঠিক যারা এখন একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে, যারা সেখানে একটা প্রতিরোধ গড়ে তুলেছে তাদের অফিসিয়াল ফোর্সের বিরুদ্ধে, আমাদের যেমন তাদের অফিসিয়াল সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ থাকবে, তেমনি ওই অঞ্চলে যারা এখন ডোমিনেট করছে তাদের আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক কোনো না কোনো ফর্মে এদের সঙ্গে আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে যোগাযোগটা রাখতে হবে। জি।